সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। একেএমএস অনলাইন ক্লাসে তোমাদের সকলকেই স্বাগত। আমি তানিয়া আফরোজ, সহকারী শিক্ষক, আফরোজ খান মডেল স্কুল। আজকে আমি পঞ্চম শ্রেণীর বিজ্ঞান পড়াবো। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমরা সকলে খাতা বই ও কলম সামনে নিয়ে বসবে। আমি এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ পড়ার মাঝে মাঝে প্রশ্ন বলবো, সেগুলি তোমরা খাতায় লিখে নিবে। আমরা গত ক্লাসে বিজ্ঞানের অধ্যায় 11 পড়েছিলাম, আবহাওয়া ও জলবায়ু। আজকে আমরা পড়ব অধ্যায় 12। আমাদের অধ্যায় 12 মানে দ্বাদশ অধ্যায়টা হচ্ছে জলবায়ুর পরিবর্তন। তো আমরা একাদশ অধ্যায়ে পড়েছিলাম আবহাওয়া ও জলবায়ু সম্পর্কে। আজকে আমরা পড়ব জলবায়ুর পরিবর্তন সম্পর্কে। তো জলবায়ুর পরিবর্তন জানার জন্য আমাকে একটু জানতে হবে জলবায়ুটা কি। জলবায়ু হলো আবহাওয়ার দীর্ঘ সময়ের গড় অবস্থা। আবহাওয়ার দীর্ঘ সময়ের গড় অবস্থা। আর জলবায়ুর পরিবর্তন হচ্ছে আবহাওয়ার যে উপাদানগুলো আছে, এই উপাদানগুলো যখন উল্লেখযোগ্য মাত্রায় পরিবর্তিত হয়, উল্লেখযোগ্য মাত্রায় স্থায়ী পরিবর্তন ঘটে, তখন তাকে জলবায়ুর পরিবর্তন বলে। তার মানে জলবায়ুর পরিবর্তন হতে হলে, জলবায়ুর পরিবর্তনে জেনে আমার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আবহাওয়ার পরিবর্তন হবে, এবং আবহাওয়ার পরিবর্তনটা হবে উল্লেখযোগ্য মাত্রায়। উল্লেখযোগ্য মাত্রায় হবে এবং স্থায়ীভাবে পরিবর্তিত হবে। এটাই হচ্ছে আমাদের জলবায়ুর পরিবর্তন। আমি আরেকবার বলছি, আবহাওয়ার উপাদানগুলোর উল্লেখযোগ্য স্থায়ী পরিবর্তনই হচ্ছে জলবায়ুর পরিবর্তন। এখন অনেকে হয়তো বলবে যে ম্যাডাম, আবহাওয়ার উপাদানগুলো কি কি? আমরা কিন্তু এটা গত ক্লাসে পড়ে এসেছি যে আবহাওয়ার উপাদান হচ্ছে বৃষ্টিপাত, বায়ু প্রবাহ, বায়ুচাপ ইত্যাদি অনেক কিছু আমরা পড়ে এসেছি। তো ওই উপাদানগুলো যখন স্থায়ীভাবে পরিবর্তিত হয়, তখন তাকে আমরা বলি জলবায়ুর পরিবর্তন। এখন দেখো, এই জলবায়ুর পরিবর্তনটা কিন্তু একদিনে হচ্ছে না। এই জলবায়ুর পরিবর্তনটা হতে অনেকটা সময়ের প্রয়োজন হয়। জলবায়ুর পরিবর্তন কি একদিনে হয়? না, একদিনে হয় না। জলবায়ুর পরিবর্তন হতে অনেকটা সময়ের প্রয়োজন হয়। কোনো স্থানে জলবায়ু পরিবর্তন হঠাৎ করে হবে না। এখন এই যে জলবায়ুর পরিবর্তন হচ্ছে, এই জলবায়ুর পরিবর্তন বিষয়টা জানার জন্য আমাকে 3টা বিষয় জানতে হবে। 1 নম্বর হচ্ছে পৃথিবীর গড় তাপমাত্রা। পৃথিবীর গড় তাপমাত্রা। দ্বিতীয়টা হচ্ছে বৈশ্বিক উষ্ণায়ন। বৈশ্বিক উষ্ণায়ন। 3 নম্বর হচ্ছে গ্রিন হাউস প্রভাব। গ্রিন হাউস প্রভাব। এখানে দেখো, আমাদের জলবায়ুর পরিবর্তন উপলব্ধি করার জন্য আমাদের এই 3টা বিষয়ে ধারণা থাকতে হবে, এবং এই 3টা বিষয় কি এগুলি আমাদেরকে জানতে হবে। এখন যদি আমি পৃথিবীর গড় তাপমাত্রা বলি, তাহলে পৃথিবীর গড় তাপমাত্রাটা কি? পৃথিবীর গড় তাপমাত্রা হচ্ছে পৃথিবীর সকল দেশের তাপমাত্রাকে গড় করার মাধ্যমে আমরা যে তাপমাত্রা পাই, সেটা হচ্ছে পৃথিবীর গড় তাপমাত্রা। পৃথিবীর সকল দেশের তাপমাত্রা গড় করার মাধ্যমে আমরা যেই তাপমাত্রাটা পাই, সেটা হচ্ছে পৃথিবীর গড় তাপমাত্রা। এখন ধরো, বাংলাদেশে মোটামুটি গরম, এরপরে অন্যান্য দেশে, প্রত্যেকটা দেশে তো এক এক রকম সিজনে এক এক রকম তাপমাত্রা। তো এই তাপমাত্রাগুলিকে গড় করে যেই তাপমাত্রাটা আমরা পাবো, সেটাই হচ্ছে আমাদের পৃথিবীর গড় তাপমাত্রা। দেখো, আমি একটা লেখচিত্র আঁকি, লেখচিত্রের মাধ্যমে তোমাদের একটু বোঝানোর চেষ্টা করি। এটা হচ্ছে আমাদের একটা লেখচিত্র। এক্স অক্ষ বরাবর আছে বছর, এবং ওয়াই অক্ষ বরাবর হচ্ছে তাপমাত্রা। তাপমাত্রা ধরো 1860 সাল থেকে এরকম 2 বছর 20 বছর পরে পরে যে এখানে আসছে 2000 সাল। আর 1800 এখানে তাপমাত্রা হচ্ছে 13.5 থেকে এভাবে গিয়ে
এখানে আসছে 14.6। এখন দেখো, এই যে পৃথিবীর তাপমাত্রা 1860 সালে ছিল 13.5-এর মতো। তো এই তাপমাত্রাটা বাড়তে বাড়তে এখন 2000 সালে গিয়ে এই তাপমাত্রাটা দাঁড়িয়েছে 14.4। 14.4 এই তাপমাত্রাটা দাঁড়াচ্ছে 14.4। তো 2060 সালের 1860 সালের তাপমাত্রাটা 2000 সালে গিয়ে দাঁড়িয়েছে 14.4। তো এখানে দেখো 13.5 থেকে 14.4 যেতে আমাদের সময় লেগেছে প্রায় 150 বছর। 150 বছর এর কিছু বেশি। তো এই যে তাপমাত্রাটা, এটা কি হচ্ছে, পৃথিবীর গড় তাপমাত্রাটা ধীরে ধীরে বাড়ছে। তো এই গ্রাফ পেপারের মাধ্যমে আমরা পৃথিবীর গড় তাপমাত্রাটার উঠানামা করছে। পৃথিবীর গড় যে তাপমাত্রা আছে সেটা এই গ্রাফ পেপারে আমরা দেখতে পারি যে পৃথিবীর গড় তাপমাত্রাটা উঠানামা করছে। তোমাদের বইয়ে সুন্দর করে একটা লেখচিত্র দেওয়া আছে, তোমরা সেটা একটু দেখে নিবে। এখন এই যে এতটুকু কথা বললাম, জলবায়ুর পরিবর্তন, পৃথিবীর গড় তাপমাত্রা, এখানে দুটি প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। একটি হচ্ছে জলবায়ুর পরিবর্তন কি, বা জলবায়ুর পরিবর্তন কাকে বলে। প্রথম প্রশ্ন হচ্ছে জলবায়ুর পরিবর্তন কি। জলবায়ুর পরিবর্তন কি। 2 নম্বর প্রশ্ন হচ্ছে পৃথিবীর গড় তাপমাত্রা বলতে কি বুঝো। পৃথিবীর গড় তাপমাত্রা বলতে কি বুঝো। এখন আমরা যাব বৈশ্বিক উষ্ণায়নে। এই যে লেখচিত্রটা তোমরা দেখছো, এখানে যে পৃথিবীর গড় তাপমাত্রার প্রতি বছরই উঠানামা করছে। তো এক সময় 1860 সালে ছিল 13.5 এবং 2000 সালে গিয়ে সেটা দাঁড়িয়েছে 14.4। তো এই 150 বছরে পৃথিবীর তাপমাত্রাটা কিন্তু কখনো বেড়েছে কখনো কমেছে, তবে অধিকাংশ দেখা যাচ্ছে যে আসলে সে মোটামুটি ভাবে বেড়েই চলেছে। তো এই যে পৃথিবীর তাপমাত্রাটা বাড়ছে, এই পৃথিবীর তাপমাত্রার উঠানামাটাই হচ্ছে আমাদের কি, পৃথিবীর তাপমাত্রাটা কি করছে, উঠানামা করছে। বিজ্ঞানীদের পৃথিবীর গড় তাপমাত্রা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে, আর এই যে পৃথিবীর গড় তাপমাত্রা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে একেই বলে বৈশ্বিক উষ্ণায়ন। বৈশ্বিক উষ্ণায়ন হচ্ছে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পাওয়া। তাহলে বৈশ্বিক উষ্ণায়নটা কি। আমার 2 নম্বর কথা ছিল বৈশ্বিক উষ্ণায়ন সম্পর্কে জানবো। বৈশ্বিক উষ্ণায়ন, বৈশ্বিক উষ্ণায়ন হচ্ছে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পাওয়া। পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পাওয়া, বৃদ্ধি পাওয়া। তাহলে বৈশ্বিক উষ্ণায়ন হচ্ছে এই যে আমাদের পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, এই পৃথিবীর গড় তাপমাত্রা বেড়ে যাওয়াটাকেই আমরা বৈশ্বিক উষ্ণায়ন বলি। বৈশ্বিক উষ্ণায়নের ফলে কিন্তু আবহাওয়ার বিভিন্ন উপাদানের পরিবর্তন ঘটছে। যেমন ধরো বৃষ্টির যে ধরন সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু শীতকালে বৃষ্টি হতো না, কিন্তু এখন দেখা যায় যে শীতকালেও বৃষ্টি হচ্ছে। এরকম বৃষ্টির ধরনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এছাড়াও জলবায়ুর অন্যান্য অনেক কিছুরই পরিবর্তন ঘটছে। আর এই যে বৈশ্বিক উষ্ণায়ন, এই বৈশ্বিক উষ্ণায়নের ফলে আসলে কি ঘটছে, পৃথিবীর তাপমাত্রাটা বৃদ্ধি পাচ্ছে। তুমি যদি আমাদের বাংলাদেশের ঢাকার কথা চিন্তা করো, তো ঢাকার যে গড় তাপমাত্রা সেটাও কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। এখন কিন্তু ঢাকায় মানুষ থাকতে চায় না, কারণ ঢাকার তাপমাত্রাটা অনেক বেশি বেড়ে গেছে। তো মানুষ এখানে অস্বস্তি বোধ করে। এর কারণ কি, পৃথিবীর তাপমাত্রা বাড়ছে, আমাদের ঢাকার তাপমাত্রাও বাড়ছে। ঢাকায় মানুষজন সবকিছু অনেক বেশি, সেজন্য দেখা যাচ্ছে যে ঢাকার তাপমাত্রাও বৃদ্ধি পাচ্ছে। তার মানে আমাদের বৈশ্বিক উষ্ণায়নটা হচ্ছে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পাওয়া। এই বৈশ্বিক উষ্ণায়ন থেকে আমাদের যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে বৈশ্বিক উষ্ণায়ন কি। বৈশ্বিক উষ্ণায়ন কি। পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পাওয়াকেই বলা হয় বৈশ্বিক উষ্ণায়ন।
আর এইখানে 82 পৃষ্ঠার প্রথম যে লাইনটা আছে, পৃথিবীর গড় তাপমাত্রা প্রতি বছর উঠানামা করছে, এই লাইনটা কিন্তু শূন্যস্থান পূরণের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং এটা প্রায় 2-3 বছরই পিএসসি পরীক্ষায় এসেছে। এরপরে আমি যাব বৈশ্বিক উষ্ণায়নের পরে যাব আমি গ্রিন হাউস প্রভাব। গ্রিন হাউস প্রভাব, এটা ছিল আমার 3 নাম্বার। গ্রিন হাউস প্রভাব। গ্রিন হাউস প্রভাব জানার আগে আমাকে জানতে হবে গ্রিন হাউসটা কি। গ্রিন হাউস, গ্রিন মানে সবুজ, হাউস মানে ঘর বা বাড়ি, সবুজ ঘর। গ্রিন হাউস মানে হচ্ছে সবুজ ঘর। তো এই গ্রিন হাউসের প্রভাব বা গ্রিন হাউস কি এটা জানার জন্য আমি তোমাদের একটা ছোট্ট পরীক্ষা বলবো। তোমরা ইচ্ছা করলে পরীক্ষাটা বাসায়ও করতে পারো। এই পরীক্ষাটা করার জন্য আমাকে 2টা পেট্রি ডিশ নিতে হবে। পেট্রি ডিশ, এরকম 2টা থালির মতো ডিশ নিব, এরকম 2টা ডিশ নিব বা প্লেট নিব, নিয়ে এখানে 2টা প্লেটে 3টা 6টা বরফ রাখবো। আর আমার আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে গ্লাস বা বিকার। তুমি এখানে পেট্রি ডিশ না পেলে অন্য কিছু নিতে পারো, সমস্যা নেই। ছোট স্টিলের বাটি বা স্টিলের থালা নিতে পারো। এটা হচ্ছে আমার পেট্রি ডিশ। এখানে 2টা পেট্রি ডিশ নিলাম, পেট্রি ডিশ। 2টা ডিশে 3টা 6টা বরফের টুকরা রাখলাম। এখন একটি গ্লাস বা একটা বিকার দ্বারা একটি পেট্রি ডিশকে ঢেকে দিলাম, আরেকটি পেট্রি ডিশ উন্মুক্ত অবস্থায় আছে। আমি এই পেট্রি ডিশ দুটি সূর্যের আলোতে 30 মিনিট রেখে দিব। বরফ যেহেতু সূর্যের আলোতে রাখবো, বরফ তো গলবেই। তো কেন গলবে, কোনটা আগে গলবে? আমার মনে এই প্রশ্নটা জাগবে যে কোন ডিশের বরফটা আগে গলবে। দেখো, কেউ কেউ বলবে যে ম্যাডাম যেটা খোলা বাতাসে আছে সেটা আগে গলবে, আবার কেউ কেউ বলবে যে পেট্রি ডিশের বিকারের নিচে যেটা আছে সেটা আগে, বরফটা আগে গলে যাবে। আসলে আগে গলবে হচ্ছে যেই পেট্রি ডিশটাকে আমি ঢেকে রেখেছি, বিকার দিয়ে বা কাচের গ্লাস দিয়ে ঢেকে রেখেছি, সেই পেট্রি ডিশে আমার বরফটা আগে গলবে। কেন আগে গলবে? দেখো, আমি যখন এই পেট্রি ডিশ 2টাকে সূর্যের আলোতে নিয়ে আসি, তো 2টা ডিশের মধ্যেই কিন্তু সূর্যের আলো লাগছে। 30 মিনিট আমি বাইরে রাখবো, তার মানে কি সূর্যের আলো এখানে আসবে। তো এখানে সূর্যের আলোটা সরাসরি পড়ছে, কিন্তু এখানে এই পেট্রি ডিশে সূর্যের আলোটা কিন্তু যখন পড়ছে তখন এখানে এসে সে প্রথমে গ্লাসটাকে ভেদ করছে, গ্লাসটাকে ভেদ করে এসে সে এই পেট্রি ডিশের বরফের উপর পড়ছে। তো সূর্যের আলোর তাপটা যখন এই গ্লাসটাকে ভেদ করে যখন এই পেট্রি ডিশে আসে, তখন এখানে তাপমাত্রাটা যেভাবে ঢুকে সেভাবে বের হয়ে যেতে পারে না। এই যে কাচের গ্লাস বা কাচের বিকার, সে কি করে? তাকে বের হতে দেয় না, সে তাকে এখানে তাপটাকে ধরে রাখে। এই যে তাপটাকে ধরে রাখলো, তো জিনিসটা কি গরম হয়ে গেল, এর তুলনায় এর বেশি গরম হচ্ছে, আর এজন্যই তোমার এই ডিশের বরফটা আগে গলে যাবে। বিকারের ভিতর দ্রুত গরম হয়ে যাচ্ছে, সূর্যের আলো ঢুকছে, সে বের হতে পারছে না, কিন্তু এখানে তো আলো ঢুকছে আবার বের হয়ে যাচ্ছে। তো এখানে যখন তাপটা ঢুকছে তখন আর বের হতে পারছে না, এখানে যখন তাপটা আসছে তখন সে তার মতো চলাফেরা করতে পারতেছে। তো এখানে সে যে আর বের হতে পারছে না, সেজন্য সে জায়গাটা গরম হয়ে যাবে। আর এটাই হচ্ছে আমার গ্রিন হাউসের মূল যে বিষয় সেটা। মানে আমার গ্রিন হাউসটা হচ্ছে এমন একটা ঘর, এমন একটা কাচের তৈরি ঘর যার ভিতরে সূর্যের তাপ আটকে যায়। এখানে কি আমার সূর্যের তাপটা আটকে গিয়েছিল, সে তো আর বের হতে পারছে না, তার মানে কি সে এখানেই আছে, সূর্যের তাপটা আমার এখানেই আছে, তার সূর্যের তাপটা বের হতে পারে না। আর গ্রিন হাউসটা হচ্ছে কাচের তৈরি ঘর, এবং সে কাচের তৈরি ঘর যা সূর্যের তাপ আটকে রাখে। সূর্যের তাপটাকে আমার আটকে রাখবে হচ্ছে এই কাচের ঘর বা গ্রিন হাউস। এখন কথা হচ্ছে যে আমি তো গ্রিন হাউস বুঝলাম, গ্রিন হাউসের কাজ হচ্ছে
সূর্যের তাপকে আটকে রাখা। তো এটা এই গ্রিন হাউস দিয়ে আমরা কি করবো, বা এই গ্রিন হাউসের কাজটা কি? এই গ্রিন হাউসের কাজটা হচ্ছে তীব্র শীতে, যে সমস্ত শীতপ্রধান দেশ আছে, তীব্র শীতে দেখা যায় যে সেখানে খুব অল্প সময়ের জন্য সূর্য উঠে। তো এই সূর্যের আলোটাকে, সূর্যের তাপটাকে ধরে রাখার জন্য আমাদের এই গ্রিন হাউস ঘরটা তৈরি করা হয়। আমরা তো এখানে সবাই মানসিক, আমাদের ইউনিভার্সিটিতে এরকম একটা ঘর আছে, কাচের তৈরি একটা ঘর আছে। তোমরা যখন যাবে তখন সেখানে গিয়ে দেখে আসবে। এবং ওই কাচের ঘরের ভিতরে কিন্তু গাছ লাগানো থাকে, কারণ হচ্ছে যে ওই যে তাপটা ভিতরে এসে ঢুকে ওই তাপটা আর বের হয়ে যেতে পারে না। তো তীব্র শীতেও গাছপালা এই ঘরের ভিতরে উষ্ণ ও সজীব থাকে। আর এটাই হচ্ছে আমার গ্রিন হাউসের মূল বিষয়, বা গ্রিন হাউসটা কেন তৈরি করা হয়েছে, গ্রিন হাউসটা কি, এটা জানার জন্য এটাই হচ্ছে আমার মূল বিষয়। এখন এখান থেকে তোমাদের যে প্রশ্নটা প্রায় প্রতি বছরই আসে, সেটা হচ্ছে গ্রিন হাউস কি? গ্রিন হাউস কি? গ্রিন হাউস কি? শীতপ্রধান দেশে কি উদ্দেশ্যে গ্রিন হাউস তৈরি করা হয়? শীতপ্রধান দেশে কি উদ্দেশ্যে গ্রিন হাউস তৈরি করা হয়? গ্রিন হাউস তৈরি করা হয়। তাহলে দেখো, এই প্রশ্নটা কিন্তু আমাদের প্রায় 3-4 বছর পিএসসি পরীক্ষায় আসছে। 2 নাম্বার বলো, 5 নাম্বার বলো, যেভাবেই বলো প্রশ্নটা আসছে, এবং এটা এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তোমরা কিন্তু প্রশ্নগুলি খাতায় লিখে নিবে। দেখো, আমি আবার বলছি, গ্রিন হাউস কি? শীতপ্রধান দেশে কি উদ্দেশ্যে গ্রিন হাউস তৈরি করা হয়? কি উদ্দেশ্যে? ওই যে শীতপ্রধান দেশের গাছগুলিকে উষ্ণ ও সজীব রাখার জন্য গ্রিন হাউস তৈরি করা হয়। এখন প্রশ্ন হচ্ছে, এই যে গ্রিন হাউসটা আমি পড়লাম, এটার সাথে আমার পৃথিবীর কি সম্পর্ক? আমার পৃথিবীর কি কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, আছে। পৃথিবীর সাথে এই গ্রিন হাউসটাকে তুলনা করা হয়। দেখো, পৃথিবীর বায়ুমণ্ডল গ্রিন হাউসের ন্যায় আচরণ করে। গ্রিন হাউসের প্রভাবটা একটু দেখো। আমাদের যে পৃথিবী আছে, এটা আমাদের পৃথিবী। আমাদের পৃথিবীর উপরে এরকম একটা বায়ুর স্তর আছে। পৃথিবীর বায়ুমণ্ডল, এই যে বায়ুমণ্ডলটা আছে, সেই কাচের ঘর বা গ্রিন হাউসের মতো কাজ করে। বায়ুমণ্ডল হলো পৃথিবীকে ঘিরে রাখা বায়ুর স্তর। পৃথিবীকে যে ঘিরে রাখে, সেই ঘিরে রাখা বায়ুর স্তরের নাম হচ্ছে বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল সম্পর্কে আমরা বড় ক্লাসে যখন উঠবো তখন আরো বিস্তারিত করব। এখন দেখো, এই বায়ুমণ্ডলে জলীয় বাষ্প ও কার্বন ডাই অক্সাইড গ্যাস গ্রিন হাউসের কাচের দেয়ালের মতো কাজ করে। এই যে আমাদের বায়ুমণ্ডল আছে, এই বায়ুমণ্ডলের মধ্যে কার্বন ডাই অক্সাইড গ্যাস ও জলীয় বাষ্প আমাদের গ্রিন হাউসের দেয়ালের মতো কাজ করে। গ্রিন হাউসটা কেমন ছিল? এরকম ঘরের মতো ছিল। এখানে সূর্যের আলো আসছে, সে বাধা দিত। তো এখানে পৃথিবীতে দেখা যায় যে পৃথিবীর যে বায়ুমণ্ডল আছে, বায়ুমণ্ডলে এই দুটা গ্যাস বা এছাড়া আরো কিছু গ্যাস আছে, যেগুলি এই গ্রিন হাউসের এই যে কাজগুলি আছে বের হয়ে যেতে দেয় না। তো এইরকম ভাবে এই গ্যাসগুলিও কাজ করে, এবং এই গ্যাসগুলি তোমার গ্রিন হাউসের কাচের দেয়ালের মতো কাজ করে। দিনের বেলায় কি হয়? দিনের বেলায় সূর্যের আলো উঠে, সূর্য ওঠে। তো সূর্যের যে তাপ বা সূর্যের যে আলো, সেটা কিন্তু এটাকে ভেদ করে, সূর্যের আলো এই বায়ুস্তরকে ভেদ করে এসে আমাদের ভূপৃষ্ঠে পড়ে, আমাদের এই ভূপৃষ্ঠে পড়ে। তো এই যে ভূপৃষ্ঠে পড়তেছে বা এই যে ভূপৃষ্ঠে আসতেছে, তো এখানে যখন থাকে দিনের বেলায় সে এখানে থাকবে, তাপটা পৃথিবীর ভূপৃষ্ঠে থাকবে এবং পৃথিবীকে উত্তপ্ত করবে, পৃথিবীটাকে গরম করবে। এরপরে যখন রাত হয়, তখন এখান থেকে তাপটা বের হয়ে যাবে। রাতের বেলা ভূপৃষ্ঠ থেকে তাপটা ফিরে যাবে, বা তাপ বায়ুমণ্ডলে ফিরে যাবে এবং ভূপৃষ্ঠ শীতল হবে। কিন্তু কিছু তাপ বায়ুমণ্ডল থেকে ফিরে যাওয়ার সময় বাধা দেয়। সেই যে কিছু জিনিস বায়ুমণ্ডল থেকে ফিরে যাওয়ার জন্য বাধা দেয়, এরা হচ্ছে
এই গ্যাসগুলি তাপটাকে বায়ুমণ্ডল থেকে ফিরে যাওয়ার জন্য বাধা দেয়। কাচের দেয়ালটা যেমন আমাকে বাধা দিয়েছিল তাপটা বের করে দিতে, তাপটা বের হয়ে যেতে না পেরে আমাদের বরফগুলি গলে গিয়েছিল। তো একইভাবে পৃথিবীতে যে তাপটা পড়ে সেই তাপটা যখন বের হয়ে যায় তখন এই গ্যাসগুলি তাকে বাধা দেয়। যতটুকু তাপ বের হয়ে যাওয়ার কথা সবটুকু তাপ বের হয়ে যেতে পারে না। এই কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প বা এই ধরনের গ্যাসগুলি দেখা যায় এই তাপটাকে আটকিয়ে রাখে, বলে তোমাকে তো আমি যেতে দিব না, তুমি একবার আসছো আর যাইতে পারবো না। তখন কি করে, তারা এখানেই থাকে। তো যখন তাপটা এখানে থেকে যায় তখন এই জায়গাটা উত্তপ্ত হয়ে যায়। পৃথিবীর এই ভূপৃষ্ঠটা গরম থাকে, কারণ তাপ তো যেতে পারছে না। তো তাপটা কোথায় থাকবে? অবশ্যই ভূপৃষ্ঠে থাকবে। তো এজন্য দেখা যায় যে এই গ্যাস রাতের বেলা পৃথিবী গরম থাকে বা পৃথিবী উষ্ণ থাকে। এই যে প্রভাবটা, এই প্রভাবটাকেই বলা হয় গ্রিন হাউস প্রভাব। আবার আমি বলছি যে এই যে প্রভাবটা, তাপটাকে, সূর্যের তাপ পৃথিবীতে আসলো, রাতের বেলা ফিরে যাওয়ার কথা, সে যেতে পারছে না। কেন যেতে পারছে না? কিছু গ্যাস তাকে যেতে বাধা দিচ্ছে, কিছু গ্যাস তাকে যেতে দিচ্ছে না। এই যে কিছু গ্যাস তাকে যেতে দিচ্ছে না, তো সেই তাপটা তো পৃথিবীতেই থেকে যাচ্ছে। তো পৃথিবীতে থেকে যাওয়ার কারণে দেখা যাচ্ছে যে পৃথিবীটা উত্তপ্ত হয়ে যাচ্ছে, পৃথিবীটা উত্তপ্ত বা গরম হয়ে যাচ্ছে। দিনের বেলা, রাতের বেলা যখন ঠান্ডা হওয়ার কথা তখন আর ঠান্ডা হচ্ছে না। আর তাপ ধরে রাখার এই প্রক্রিয়াটাকেই আমরা বলবো গ্রিন হাউস প্রভাব। এই যে তাপ ধরে রাখলো, তাপ ধরে রাখার এই প্রক্রিয়াটাকেই আমরা বলবো গ্রিন হাউস প্রভাব। গ্রিন হাউস প্রভাবের জন্য বলতো দায়ী কে? খুব সহজ উত্তর, এই যে এই ধরনের গ্যাসগুলি যারা তাপটাকে বের হতে দিচ্ছে না। তাহলে এই গ্যাসগুলিকে বলা হয় গ্রিন হাউস গ্যাস। গ্রিন হাউস গ্যাস, এগুলি হচ্ছে আমার গ্রিন হাউস গ্যাস। কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, এরা হচ্ছে আমার গ্রিন হাউস গ্যাস। এরা আর তাপটাকে বের হতে দেয় না। আর এই গ্যাসগুলির জন্যই কিন্তু মূলত পৃথিবীটা উত্তপ্ত হচ্ছে। এখন দেখো, এখান থেকে আমাদের যে প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গ্রিন হাউস প্রভাব কি? গ্রিন হাউস প্রভাব কি? গ্রিন হাউস প্রভাব কি? 5টি বা 4টি বাক্যে লিখো, 4টি বাক্যে লিখো। তোমাদের প্রশ্নগুলি কিন্তু এরকমই আসে, 3টি বাক্যে লিখো, 4টি বাক্যে লিখো, 2টি বাক্যে লিখো, এইভাবে প্রশ্নগুলি করে। পিএসসি পরীক্ষার অধিকাংশ প্রশ্নগুলি এইভাবে আসে। তাহলে গ্রিন হাউস প্রভাব কি? 4টি বাক্যে লিখো। তখন কিন্তু তোমাকে এই সবটা বিষয় ব্যাখ্যা করতে হবে। এরপরে দেখো, এখানে আরেকটা প্রশ্ন ঘুরিয়ে আসে, পৃথিবীর বায়ুমণ্ডল গ্রিন হাউসের ন্যায় কাজ করে। পৃথিবীর বায়ুমণ্ডল গ্রিন হাউসের ন্যায় কাজ করে। গ্রিন হাউসের ন্যায় কাজ করে। গ্রিন হাউসের ন্যায় কাজ করে। 5টি বাক্যে লিখো। গ্রিন হাউসের ন্যায় কিভাবে কাজ করে? 5টি বাক্যে লিখো। কিভাবে কাজ করে? 5টি বাক্যে লিখো। আশা করছি তোমরা সবাই প্রশ্নগুলি লিখে রাখছো। গ্রিন হাউস প্রভাব কি? 4টি বাক্যে লিখো। অথবা প্রশ্নটি এভাবেও আসতে পারে, পৃথিবীর বায়ুমণ্ডল গ্রিন হাউসের ন্যায় কিভাবে কাজ করে? 5টি বাক্যে লিখো। তখন আমাকে এই গ্রিন হাউসের যে ব্যাখ্যাটা সেটা দিতে হবে। এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে গ্রিন হাউস গ্যাস। 2টি গ্রিন হাউস গ্যাসের নাম লিখো। 2টি গ্রিন হাউস গ্যাসের নাম লিখো। গ্যাসের নাম লিখো। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। এটাও কিন্তু প্রায় পরীক্ষাতেই আসে, হয় শূন্যস্থানে আসে, অথবা নীলকরণে আসে, অথবা তোমার ছোট প্রশ্নে আসে, অথবা বড় প্রশ্নের সাথে যুক্ত হয়ে আসে। তো এই জিনিস, এখান থেকে তোমরা এই 3টা প্রশ্ন লিখবে। তোমরা খাতায় লিখছো আমি আশা করছি, এবং তোমরা লিখছো আমি জানি।
যেহেতু তোমরা পিএইচডি পরীক্ষার্থী, আমাদের চাইতে তোমাদের বেশি মাথা ব্যথা যে A+ পেতে হবে, A+ পেতে হবে এবং ম্যাডামদের ক্লাসগুলি ফলো করতে হবে। তাই আমি যে প্রশ্নগুলি দিচ্ছি, আবারও বলছি, সবগুলি প্রশ্ন কিন্তু বোর্ড থেকে বোর্ডে আসা প্রশ্ন, এবং তোমরা এই প্রশ্নগুলি খাতায় অবশ্যই 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 লিখবে। আচ্ছা, এই যে আমি গ্রিন হাউসের প্রভাবটা পড়লাম, এখন এই গ্রিন হাউসের প্রভাবের জন্য দায়ী কে? কে দায়ী? আমি দায়ী, তুমি দায়ী, মানে মানব জাতি দায়ী, মানুষ দায়ী। কিভাবে মানুষ দায়ী? মানুষের কর্মকাণ্ডের জন্যই কিন্তু পৃথিবী উত্তপ্ত হচ্ছে। আমরা মানুষই পৃথিবীকে ধ্বংস করে দিচ্ছি। কিভাবে? দেখো, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, কলকারখানা ও যানবাহনের কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি জীবাশ্ম জ্বালানি পোড়ানো হয়। এই যে জীবাশ্ম জ্বালানিগুলি পোড়ানো হয়, এই জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে বায়ুমণ্ডলে অনেক পরিমাণে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়। বায়ুমণ্ডলে অনেক পরিমাণ কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়। আমি একটু আগে বললাম যে আমরা মানুষটা ধ্বংস করে দিচ্ছি না, আমরা মানুষটা ধ্বংস করছি না, আমরা মানুষটা বিভিন্ন নতুন নতুন জিনিস আবিষ্কার করতে যেয়ে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়িয়ে ফেলছি। তো এইটা কিভাবে বাড়াচ্ছি দেখো, যেমন আমি আবার বলতেছি, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, কলকারখানা ও যানবাহনের কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি জীবাশ্ম জ্বালানি পোড়ানো হয়। এইসব জীবাশ্ম জ্বালানি কি করে? জীবাশ্ম জ্বালানি হচ্ছে তোমার সেই জ্বালানি যেখান থেকে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়, প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়। তো এই কার্বন ডাই অক্সাইড গ্যাস হচ্ছে আমাদের একটি গ্রিন হাউস গ্যাস। তো বায়ুতে যখন কার্বন ডাই অক্সাইডের গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাবে, তখন কিন্তু স্বাভাবিকভাবে সে কাচের দেয়ালের মতো কাজ করবে, আর পৃথিবী থেকে তার বাইরে যেতে পারবে না। তো এই যে যেতে পারবে না বা কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্গত হবে, এইগুলির জন্যই দায়ী আমরা। কারণ আমরাই তো এগুলি ব্যবহার করছি, কলকারখানা বলো, যানবাহন বলো, তেল বলো, প্রাকৃতিক গ্যাস বলো, সব কিন্তু আমরাই পুড়াচ্ছি। অন্য কেউ কি পুড়াচ্ছে? অন্য কোনো প্রাণী পুড়াচ্ছে না, আমরা পুড়াচ্ছি। তো এইটার জন্য আমাকে মানুষের কর্মকাণ্ডের জন্যই কিন্তু মূলত এই গ্রিন হাউসের প্রভাবটা ঘটছে। এরপরে দেখো, এই যে কার্বন ডাই অক্সাইড গ্যাস, এই কার্বন ডাই অক্সাইড গ্যাসটা কোথায় যাওয়ার কথা ছিল? আমরা জানি উদ্ভিদ খাদ্য তৈরি করার জন্য এই কার্বন ডাই অক্সাইড গ্যাস ব্যবহার করে। একে তো আমরা কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি করছি, দ্বিতীয়ত আরেকদিকে করছি কি, আমরা গাছপালাগুলি কেটে ফেলছি। গাছপালা কার্বন ডাই অক্সাইড গ্যাসটাকে শোষণ করার কথা, সেই গাছপালা আমরা কেটে ফেলছি। এই যে গাছপালা কেটে ফেলছি, তাতে কি হচ্ছে? কার্বন ডাই অক্সাইড গ্যাসটা তো সে শোষণ করতে পারছে না, সে তার খাবার তৈরি করার জন্য ব্যবহার করতে পারছে না। গাছ এনে ব্যবহারটা করবে কে? তো বনভূমি ধ্বংসের জন্য কিন্তু আমাদের এই কার্বন ডাই অক্সাইডের পরিমাণ প্রকৃতিতে বেড়ে যাচ্ছে। এই যে অতিরিক্ত কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে, এর ফলে কি হচ্ছে? বৈশ্বিক উষ্ণায়ন হচ্ছে। পৃথিবীর গড় তাপমাত্রা বেড়ে যাওয়াটাই হচ্ছে বৈশ্বিক উষ্ণায়ন। এখন যদি আমি তোমাকে বলি, একটা বাস্তব ঘটনার কথা বলি, হিমবাহ বা হিমালয় পর্বত, সবাই নাম শুনছো। হিমালয় পর্বতে কি হচ্ছে জানো? হিমবাহগুলি গলে যাচ্ছে। হিমবাহ গলনের কারণে বৈশ্বিক উষ্ণায়ন বিষয়টি নিশ্চিত, মানে এই যে হিমবাহ গলে যাচ্ছে, এর কারণই হচ্ছে বৈশ্বিক উষ্ণায়ন। মানে পৃথিবী গরম হয়ে যাচ্ছে। পৃথিবী গরম হয়ে যে সমস্ত মেরু অঞ্চল আছে, সেখানে বরফগুলি গলে যাচ্ছে। বরফ গলে যাওয়া মানে কি? বরফ যখন গলে যাবে, সমুদ্রের পানির উচ্চতাটা বৃদ্ধি পাবে। সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে এবং সমুদ্রের পানির উষ্ণতাও বাড়ছে। তো এই সবগুলি হচ্ছে আমাদের গ্রিন হাউসের প্রভাব। তাহলে দেখো, এখানে গ্রিন হাউসের প্রভাবের জন্য বা গ্রিন হাউস গ্যাসের জন্য দায়ী হচ্ছে মানুষ। মানুষই বেশি দায়ী। এরপরে মানুষই কলকারখানা তৈরি করছি, মানুষই গাছপালা কাটছি। এরকমভাবে দেখা যাচ্ছে যে আমাদের যে হিমালয় পর্বত আছে বা মেরু অঞ্চলে যে সমস্ত জায়গা আছে, সেগুলি বরফগুলি গলে যাচ্ছে। তো এইসব থেকে উত্তরণ বা এইসব থেকে ফিরে আসার জন্য, আমাদের জলবায়ুকে ফিরিয়ে নিয়ে আসার জন্য আমাদের কি করতে হবে, এটা সম্পর্কে একটু পরে বলছি। এর আগে এই যে এতক্ষণ পড়াইলাম, এখান থেকে তোমাদের দুইটা প্রশ্ন দিচ্ছি। বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড গ্যাস বেড়ে যাওয়ার 3টি কারণ লিখো। বায়ুমণ্ডলে
কার্বন ডাই অক্সাইড গ্যাস বেড়ে যাওয়ার তিনটি কারণ লিখো। তিনটি কারণ লিখো। কি কি কারণ? এক হচ্ছে মানুষ শিল্প কারখানা বা জীবাশ্ম জ্বালানির পরিমাণ বৃদ্ধি করায় তোমার পরিমাণ বেড়ে যাচ্ছে। তারপরে 2 নম্বর হচ্ছে গাছপালা কেটে ফেলছে। এছাড়াও তোমার বেশি পরিমাণে কার্বন ডাই অক্সাইড বেশি তাপ শোষণ করে বা বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, দিন দিন তাপমাত্রা বেড়ে যাচ্ছে। তো এগুলি হচ্ছে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড বেড়ে যাওয়ার তিনটি কারণ লিখো। তিনটা কারণ লিখবা এখানে। কার্বন বেড়ে যাওয়ার তিনটি কারণ দিয়ে 1 2 3 করে লিখবা। এরপরে আরেকটা প্রশ্ন আছে, এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট এবং প্রায় প্রতি 1 বছর পরে পরে প্রশ্নটা আসে। সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে কেন? সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে কেন? সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে কেন? পাচ্ছে কেন? ব্যাখ্যা করো। ব্যাখ্যা করো। এখানে কিন্তু আমাদের বৈশ্বিক উষ্ণায়নটা আসবে। বৈশ্বিক উষ্ণায়নের মাধ্যমে আমরা এই ব্যাখ্যাটা দিব যে হিমবাহ গলে যাচ্ছে, মেরু অঞ্চলে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে কি কি হচ্ছে সেই ব্যাখ্যাটা আমি এখানে দিব। এখন দেখো, 1 পৃথিবীর গড় তাপমাত্রা বাড়ছে, 2 বৈশ্বিক উষ্ণায়ন বাড়ছে, আর এসবের কারণে দেখা দিচ্ছে গ্রিন হাউস প্রভাব। এখন এখান থেকে বাঁচার জন্য বা এখান থেকে তুমি কি করলে প্রাকৃতিক এইসব মানে এগুলির জন্য, এই জলবায়ুর পরিবর্তনের জন্য কি কি ধরনের ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে বা এই জলবায়ুর এই যে পরিবর্তনগুলি হচ্ছে এর জন্য আমাদের মানব সমাজে কি প্রভাব ফেলছে বা এজন্য আমাদের কি ক্ষতি হচ্ছে, এই বিষয়টা বোঝার জন্য জলবায়ুর বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বৃদ্ধি করবে। দেখো, জলবায়ুর পরিবর্তনের ফলে সৃষ্ট ঝুঁকি সমূহ, যে আমাদের এই যে জলবায়ু পরিবর্তিত হচ্ছে, এই জলবায়ু পরিবর্তনের ফলে কি কি ঝুঁকির সম্মুখীন হচ্ছি আমরা। প্রথমেই হচ্ছে এই জলবায়ু পরিবর্তনের ফলে আমরা সবচেয়ে বেশি দেখো ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের হার ও মাত্রা বৃদ্ধি করবে। ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের হার ও মাত্রা বৃদ্ধি করবে। এই যে ঝুঁকি সমূহ আছে আমাদের জলবায়ু পরিবর্তনের ফলে কি কি ঝুঁকির মুখে আসি আমরা, তার মধ্যে প্রথমে হচ্ছে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের হার ও মাত্রা বৃদ্ধি করবে। 2 নম্বর হচ্ছে হঠাৎ বৃষ্টি, হঠাৎ ভারী বৃষ্টি হবে এবং আকস্মিক বন্যা হবে। 3 নম্বর হচ্ছে বৃষ্টিপাতের পরিমাণ কমে খরা দেখা দিবে। 4 নম্বর হচ্ছে সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাবে এবং নদীর পানিতে লবণাক্ত পানি প্রবেশ করবে। তাহলে এই যে জলবায়ুর পরিবর্তন হচ্ছে বা জলবায়ুর পরিবর্তনটা হওয়ার ফলে আমরা মানব জাতি বা আমাদের যে পরিবেশ আছে সেটা কি কি ঝুঁকির মুখে পড়ছে। দেখো, আমাদের পরিবেশগুলি কি কি ঝুঁকির মুখে পড়ছে। 1, আগে কিন্তু এত ঘূর্ণিঝড় বা এত জলোচ্ছ্বাস হইতো না, কিন্তু এখন দেখা যায় যে বছরে 3 বার 4 বার ঘূর্ণিঝড় আর জলোচ্ছ্বাস হচ্ছে এবং এর মাত্রাটাও অনেক শক্তিশালী থাকে এবং অনেক মানে ভয়ঙ্কর হয়ে থাকে। এবছরে কিন্তু 2টা ঘূর্ণিঝড় হয়ে গেছে। হঠাৎ করে দেখবে এমন বৃষ্টি পড়তেছে, রাস্তাঘাট সব পানি দিয়ে ভরে গেছে, আবার সারাদিন বৃষ্টি নাই, আবার 2-3 দিনেও বৃষ্টি নাই বা বছরেও বৃষ্টি নেই। হঠাৎ করেই ভারী বৃষ্টি শুরু হয় এবং আকস্মিক বন্যা হয়ে যায়। এরপরে হচ্ছে বৃষ্টিপাতের পরিমাণ কমে খরা দেখা দিবে। আবার অনেক সময় দেখা যায় যে একদমই বৃষ্টিপাত হচ্ছে না, প্রচন্ড গরম এবং সবকিছুতেই অস্বস্তি একটা ভাব এবং খরা দেখা দিবে। সমুদ্রের পানি যখন আমাদের বরফ গলে যাবে তখন সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাবে। সমুদ্রের পানির উচ্চতা যখন বেড়ে যাবে তখন এই পানিটা তো সমুদ্রের মধ্যে থাকতে পারবে না। তাকে পানি কি কখনো এক জায়গায় থাকে না। তখন দেখা যাবে যে সমুদ্রের পানিটা তোমার নদীর যে পানি আছে, স্বাদু পানি আছে, সেই পানির মধ্যে লবণাক্ত পানি প্রবেশ করবে। এই হচ্ছে আমাদের জলবায়ুর পরিবর্তনের ফলে সৃষ্ট ঝুঁকি সমূহ। জলবায়ুর পরিবর্তনে এখন এই জলবায়ুর পরিবর্তনের প্রভাবটা আমরা কিভাবে কমাতে পারি? জলবায়ুর পরিবর্তনের এই প্রভাবটা আমরা কিভাবে কমাতে পারি? জলবায়ুর পরিবর্তনের প্রভাব কমানোর জন্য আমাদের যে জলবায়ু পরিবর্তিত হচ্ছে এটা যেন না হয়, এটার পরিবর্তনটাকে আমি কি করব?
প্রভাবটাকে আমি কমাবো, জলবায়ু পরিবর্তন যাতে না হয় সেই চেষ্টা করব। তো এই জন্য আমাকে 2টা কৌশল অবলম্বন করতে হবে। কয়টা কৌশল? 2টা কৌশল। জলবায়ুর পরিবর্তনের প্রভাব মোকাবেলা করার জন্য আমরা 2টি কৌশল অবলম্বন করতে পারি। একটি হলো জলবায়ুর পরিবর্তনের হার কমানো। জলবায়ু পরিবর্তনের হার কমানো। জলবায়ু পরিবর্তনের হার কমানো, দেখো জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ, কিছুক্ষণ আগে আমি তোমাদের বলেছি যে জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ হচ্ছে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাওয়া। তো আমরা জেনেছি কি কি কারণে কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে। এখন তুমি যদি জলবায়ুটাকে পরিবর্তন মানে এরকম বৈশ্বিক উষ্ণায়ন থেকে, গ্রিন হাউস প্রভাব থেকে বাঁচাতে চাও, তখন কিন্তু তোমাকে কি করতে হবে? তোমাকে বা আমাদেরকে যে কাজটা করতে হবে, বায়ুমণ্ডলে যে কার্বন ডাই অক্সাইড আছে সেটার পরিমাণটাকে কমিয়ে নিয়ে আসতে হবে। সেটার পরিমাণটাকে কমিয়ে নিয়ে আসতে হবে। হ্যাঁ, কমিয়ে নিয়ে আসতে হবে। এখন দেখো, এই জলবায়ু পরিবর্তনের হার কমানোর জন্য কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কমাতে হবে। এখন কিভাবে আমি এই কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা কমাবো? কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কমানোর জন্য প্রথমে আমাকে তেল, কয়লা, প্রাকৃতিক গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে হবে। মানে কিছুক্ষণ আগে আমরা বলেছিলাম না যে তেল, কয়লা, প্রাকৃতিক গ্যাস আমরা ব্যবহার করছি, তাহলে এই জিনিসগুলির ব্যবহারটা আমাদের কমাতে হবে। নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়াতে হবে। নবায়নযোগ্য শক্তি হচ্ছে যে শক্তিগুলি আমরা প্রকৃতি থেকে পাই, যেমন ধরো সূর্যের আলো, বায়ু প্রবাহ, এই ধরনের শক্তি, বায়ু শক্তি, এইসব শক্তির ব্যবহারটা বাড়াতে হবে। আরেকটা জিনিস করতে হবে, খুবই প্রয়োজন, সেটা হচ্ছে বেশি করে গাছ লাগাতে হবে। বেশি করে যদি গাছ লাগাই তবেই আমরা পরিবেশের পরিবর্তনটা প্রতিরোধ করতে পারবো, জলবায়ু পরিবর্তনটা প্রতিরোধ করতে পারবো। দৈনন্দিন জীবনে শক্তির ব্যবহার করে কার্বন ডাই অক্সাইড নির্গমনে কমাতে পারি। এইসব কর্মকাণ্ড দীর্ঘমেয়াদী জলবায়ু পরিবর্তন হ্রাস করতে সহায়তা করবে। আমি যদি আজকে থেকে এই কাজগুলি শুরু করি, তাহলে দীর্ঘমেয়াদী হইলেও এক সময় আমাদের যে জলবায়ু পরিবর্তনটা আছে সেটা হ্রাস করতে সহায়তা করবে। হয়তো বা কিছুটা সময় লাগবে, কিন্তু সে এই জলবায়ু পরিবর্তনটা চেঞ্জ করে দিবে। এরপরে দেখো, আরেকটা বিষয় আছে। আমি জলবায়ুর প্রভাবের জন্য, প্রথম বিষয়টি ছিল জলবায়ুর পরিবর্তনের হার কমানো। আরেকটা বিষয় হচ্ছে জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো বা অভিযোজন। জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো বা অভিযোজন। পৃথিবীর বিভিন্ন দেশে জলবায়ু পরিবর্তনের হার কমানোর জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নিচ্ছে। এই জলবায়ু পরিবর্তনের হার কমানোর জন্য বিভিন্ন দেশ বিভিন্ন ধরনের কাজ হাতে নিচ্ছে। আমাদেরও কিন্তু নিচ্ছে। প্রতি বর্ষাকালেই কিন্তু আমাদের প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করা হয়, সরকার থেকেও করা হয়, নিজেদের উদ্যোগেও করা হয়। তো এই যে আমাদের দেশের মতো অন্যান্য দেশেও কিন্তু এই কর্মসূচিগুলি হাতে নেওয়া হয়েছে। পৃথিবীর জলবায়ুতে বেঁচে থাকার জন্য গৃহীত কর্মসূচি হচ্ছে জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো বা অভিযোজন। দেখো, আমি আবার বলছি, পরিবর্তিত জলবায়ুর সাথে বেঁচে থাকার জন্য গৃহীত কর্মসূচি হচ্ছে অভিযোজন, হচ্ছে জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো বা অভিযোজন। এখন এই যে অভিযোজন, বিভিন্ন পরিবেশের সাথে তোমাকে নিজেকে খাপ খাইয়ে নিতে হবে বা তোমার পরিবেশের কিছু পরিবর্তন করতে হবে। তো এগুলির মধ্যে অভিযোজনের উদ্দেশ্য হচ্ছে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ঝুঁকি কমানো এবং পরিবর্তিত পরিস্থিতিতে টিকে থাকার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ। এখন এখানে আমরা কি কি ব্যবস্থা গ্রহণ করতে পারি এই অভিযোজনের জন্য? প্রথমেই দেখো, ঘরবাড়ি, বিদ্যালয়, কলকারখানা ইত্যাদির অবকাঠামোর উন্নয়ন করতে হবে। মানে এগুলি যে আমি তৈরি করব, ঘরবাড়ি, বিদ্যালয়, কলকারখানা, এগুলির উন্নয়ন করতে হবে। বন্যা ও ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণ। বন্যা এবং ঘূর্ণিঝড় হওয়ার পরে মানুষ যেন আশ্রয় কেন্দ্রে যেতে পারে, বা হওয়ার আগেই মানুষ যেন আশ্রয় কেন্দ্রে যেতে পারে, তার ব্যবস্থা করতে হবে, বা এই ধরনের আশ্রয় কেন্দ্র
নির্ণয় করতে হবে। তোমরা জানো ঘূর্ণিঝড় আসার আগেই 1 নম্বর 2 নম্বর 3 নম্বর বিপদ সংকেত দেওয়া হয় এবং ওইখানে স্থানীয় মানুষটা কিন্তু এই আশ্রয় কেন্দ্রে যে তোমার থাকে বা ওইখানে তারা যায়। এটা কিন্তু এই আশ্রয় কেন্দ্রের পরিমাণটা আরো বাড়াতে হবে। উপকূলীয় বনভূমির সৃষ্টি, উপকূলীয় বনভূমি মানে হচ্ছে সমুদ্রের উপকূলবর্তী এলাকায় বনভূমিটা সৃষ্টি করতে হবে। লবণাক্ত পরিবেশে বাঁচতে পারে এমন উদ্ভিদ উদ্ভাবন করতে হবে। এরপরে জীবনযাপনের ধরন পরিবর্তন করতে হবে। জলবায়ুর পরিবর্তনের সাথে সম্পর্কিত ধারণা সকলকে জানাতে হবে। এই কাজগুলি যদি আমরা করি তাহলে জলবায়ুর পরিবর্তনের যে প্রভাব আছে সেটা আমি কিছুটা হলেও কমাতে পারবো বা আমি অনেকাংশে সেটা কমাতে পারবো। এখান থেকে আমাদের যে প্রশ্নগুলি আসে সেগুলি হচ্ছে অভিযোজন কি। এখানে 3-4টা বড় বড় প্রশ্ন আছে, এর মধ্যে আমি একটা লিখছি, বাকিগুলি তোমরা পড়ে নিবা, দেখবা বইয়েও আছে দিয়া। অভিযোজন কি? অভিযোজন কি? পরিবর্তিত পরিবেশে পরিবর্তিত পরিস্থিতিতে ঝুঁকি কমানোর জন্য করণীয় সম্পর্কে। পরিবর্তিত পরিস্থিতিতে ঝুঁকি কমানোর জন্য কি কি করণীয়, কি কি করণীয় 5টি বাক্যে লিখো বা 4টি বাক্যে লিখো, বাক্যে লিখো। হ্যাঁ, এছাড়াও আছে জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ঝুঁকিগুলোর জন্য আমাদের করণীয় কি, একই প্রশ্ন। আরেকটা প্রশ্ন আছে যে জলবায়ু পরিবর্তনের ফলে প্রভাবের কমানোর কৌশল কয়টি ও কি কি। জলবায়ু পরিবর্তনের প্রভাব কমানোর কৌশল কয়টি ও কি কি। আচ্ছা, এবার সর্বশেষ যে বিষয়টা আসবো আমরা সেটা হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ বা বাংলাদেশের যে বাংলাদেশ হচ্ছে পৃথিবীর প্রাকৃতিক দুর্যোগ প্রবণ দেশগুলির মধ্যে একটি দেশ। আমরা বিভিন্ন সময় বিভিন্ন দুর্যোগের সম্মুখীন হই। এখন এই দুর্যোগ থেকে বাঁচার জন্য কিন্তু আমাদেরকে অভিযোজন পদ্ধতিটা অবলম্বন করতে হবে বা পরিবেশের সাথে খাপ খাওয়াতে হবে বা এমন একটা পদ্ধতি বা এমন একটা কিছু করতে হবে যেন আমরা ওই দুর্যোগ আসার আগে নিজেরা পূর্ব প্রস্তুতি নিতে পারি। পূর্ব প্রস্তুতি নেওয়ার জন্য আমাকে জানতে হবে বাংলাদেশের কোন মাসে কোন ধরনের সমস্যা হয়, কোন ধরনের সমস্যা থেকে আমাদের ওই সময় কি ব্যবস্থা নিতে হবে। তোমাদের বইয়ের 87 পেজে দেখো, এখানে একটা ছকের মতো আছে বাংলাদেশের কোন সময় কোন ধরনের প্রাকৃতিক দুর্যোগ হয় বা বাংলাদেশের দুর্যোগের যে তালিকাটা আছে এটা দেখলেই বুঝতে পারবা যে বাংলাদেশের কখন কোন দুর্যোগ বা কোন সময় কোনটা হয়, প্রাকৃতিক দুর্যোগটা কখন হয় এবং এর জন্য আমাকে কি কি পূর্ব প্রস্তুতি নিতে হবে। এই ছিল আজকে আমার জলবায়ুর পরিবর্তন সম্পর্কে আলোচনা। যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবে। আরেকটা বিষয় যে আজকে যে প্রশ্নগুলি আমি দিয়েছি তোমরা প্রশ্নগুলি সুন্দর করে খাতায় লিখবে। আরেকটা বিষয় যে এখন কেউ ঘর থেকে বের হবে না, প্রয়োজন ছাড়া সবাই ঘরে থাকবা, সুস্থ থাকবা, এই আশা ব্যক্ত করে আমি আমার ক্লাসটি শেষ করি।